আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। প্রথমেই ধন্যবাদ জানাই এক্সিস মেডিকেল স্কুলকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আর যেহেতু এটা লাইভ সেশন, আমি আশা করব রেকর্ডেড ভিডিও হলে যেটা হয় যে রেকর্ড করে দিলাম, যে কোনো সময় তোমরা দেখে নিলা। যেহেতু লাইভ ভিডিও, তার মানে তোমাদের সাথে আমার একটা ইন্টারাকশন হওয়া উচিত বলে আমি মনে করি। তো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ, যদি তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে কেউ আমার কাছে পড়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তো কথা না বাড়িয়ে আমি স্টার্ট করব। তার আগে আমাকে একটু জানিয়ে দাও যে আমাকে শুনতে পাচ্ছ কিনা তোমরা। এটা আমি আগে ক্লিয়ার হতে চাই যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, কিছু কমেন্ট এসেছে, তাহলে আমি শুরু করি। আমার কাছে মনে হয় যে শুনতে পাচ্ছ তোমরা। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, আমি চেষ্টা করব একটু ডিটেইলস বলার। মনোযোগ দিয়ে শুনবে, ইনশাআল্লাহ কিছুটা হলেও উপকৃত হবে। তো টপিকটার নাম হচ্ছে মাসেল ফিজিওলজি। তো প্রথমে এই যে মাসেল, এই শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, কিন্তু আমরা জানি যে আমাদের মেডিকেলের ম্যাক্সিমাম শব্দগুলোই হচ্ছে গ্রিক বা ল্যাটিন থেকে আসা। তো প্রথমে আমরা টার্মিনোলজি গুলো শিখে নিব যে মাসেল রিলেটেড কি কি টার্মিনোলজি আছে। তো মাসেলকে মাসেলকে মূলত তিনটা প্রিফিক্স দিয়ে প্রকাশ করা হয় মেডিকেলীয় বইগুলোতে। একটা হচ্ছে মায়ো, যেটা মূলত ল্যাটিন থেকে এসেছে। আর একটা হচ্ছে সার্কো, সার্কো অর্থ মাংস বা মাসেল। এবং আর একটা একটু কম ব্যবহৃত হয়, বাট তারপরেও কিছু শব্দে আমাদের লাগবে, যাকে বলা হয় মাইস অথবা মিস। তাহলে এই তিনটা প্রিফিক্স যদি কোনো শব্দের থাকে, তাহলে আমরা ধরে নিব যে এটা মাসেল রিলেটেড কিছু একটা। তো এই তিনটা প্রিফিক্স দিয়ে কি কি শব্দ তোমাদের বইগুলোতে আছে, আমি কিছু শব্দ লিখে এক্সপ্লানেশন করি এবং ধীরে ধীরে আমরা এগুলো ডিটেইলসে যাব। তো মায়ো দিয়ে যে শব্দগুলো বইয়ে আছে বা আমাদেরকে জানতে হবে, এর মধ্যে একটা হচ্ছে মায়োব্লাস্ট। এছাড়া আর একটা লিখি মায়োজেনেসিস, দেন মায়োসাইট, এবং আর একটা হচ্ছে মায়োফিব্রিল বা অনেকেই বলে ফাইব্রিল। তো খেয়াল করে দেখো, এই চারটা শব্দের মধ্যেই মায়ো এই প্রিফিক্সটা কিন্তু আছে। তাহলে যেহেতু এর মধ্যে মায়ো আছে, তার মানে এগুলো সবাই হচ্ছে মায়ো পেশি রিলেটেড। এখন এইগুলোর অর্থ যদি আমরা জানি, তাহলে কিন্তু এটা আমাদের এমনিতেই হয়ে যাবে। তো ব্লাস্ট মানে আমরা সবাই জানি যে ইম্যাসিভ সেল বা অপরিণত কোষ বোঝাতে ব্লাস্ট বোঝায়। আর সাইট হচ্ছে পরিণত কোষ। তো একটা কোষ আগে অপরিণত থাকে, তারপরে কিন্তু সেটা পরিণত হয়। তার মানে হচ্ছে এই মায়োব্লাস্ট থেকেই কিন্তু মূলত মায়োসাইট তৈরি হয়। ঠিক আছে? এবং সিস কথাটার অর্থ মনে রাখবা, কোন শব্দের শেষে যদি সিস থাকে তাহলে প্রক্রিয়া বোঝায়। আর জিন, এই জিন অর্থ উৎপন্ন করা, এখান থেকে জেনারেট বা বিভিন্ন শব্দ এসেছে। তাহলে জেনেসিস মানে কোনো কিছু তৈরির প্রক্রিয়া। তাহলে মায়োজেনেসিস কথাটার অর্থ হচ্ছে পেশি তৈরির প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি মায়োব্লাস্ট থেকে মায়োজেনেসিস প্রক্রিয়ায় মায়োসাইট তৈরি হয়। তো এই তিনটা শব্দ যদিও আজকের টপিক অর্থাৎ মাসেল কন্ট্রাকশনের ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ না, তো এখানে যে শব্দটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মায়োফাইব্রিল। আমি একটু এইখানে লিখি। তো মায়োফাইব্রিলে খেয়াল করো, মায়ো মানে তো আমরা বুঝতেই পারলাম পেশি রিলেটেড কিছু, পেশি। এখানে আছে দেখো ফাইবার। আমরা কিন্তু জানি যে ফাইবার মানে হচ্ছে তন্তু। তো এখন মায়ো ফাইবার হতে পারতো, তাহলে মায়ো ফাইব্রিল কেন? তো মনে রাখবে যে নামের শেষে যদি এল থাকে, তাহলে এটা মূলত ছোট কিছুকে বোঝায়। যেমন আমি যদি বলি লোবের ছোট কি, তাহলে আনসার হবে লোবিউল, তাই না? যেমন আর্টারির ছোট আর্টারিওল, ভেইনের ছোট ভেনিউল, ব্রঙ্কাসের ছোট ব্রঙ্কিওল, ট্রাকিয়ার ছোট ট্রাকিওল। ঠিক সিমিলারলি ফাইবারের ছোট অর্থাৎ ছোট ছোট তন্তুকে আমরা বলি ফিব্রিল। তো পুরোটার নাম হচ্ছে মায়োফিব্রিল বা কেউ মায়োফাইব্রিল বলেও ডাকে, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে মায়োফিব্রিল। এবং এই মায়োফিব্রিল দুই ধরনের
প্রোটিন ফিলামেন্ট দ্বারা তৈরি, একটার নাম হচ্ছে অ্যাক্টিন এবং আরেকটার নাম হচ্ছে মায়োসিন। তো এখানে আমি যে কথাটা বলবো, এই দুইটা প্রোটিন মিলেই কিন্তু মায়োফাইব্রিল হয়। এখন যদি আমি বলি কোনটা প্রাইমারি ফিলামেন্ট এবং কোনটা সেকেন্ডারি ফিলামেন্ট, সো মনে রাখবা যে শব্দে মায়ো আছে, সো মায়ো মানে যেহেতু পেশি, তাহলে পেশির প্রাইমারি ফিলামেন্ট কিন্তু সেটাই, অর্থাৎ মায়োসিনটাই হচ্ছে প্রাইমারি ফিলামেন্ট আর অ্যাক্টিন হচ্ছে সেকেন্ডারি ফিলামেন্ট। তাহলে এই দুইটার আমি যদি একটা পার্থক্য লিখে দিই, সেটা হচ্ছে মায়ো যেটা, সেটা হলো প্রাইমারি ফিলামেন্ট, প্রাইমারি ফিলামেন্ট, আর এটা হচ্ছে সেকেন্ডারি ফিলামেন্ট। সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে রাখো, খেয়াল করো, অ্যাক্টিন শব্দের শেষে আছে টিন, অর্থাৎ এরা হচ্ছে থিন, মনে থাকবে। তাহলে অ্যাক্টিন, টিন থেকে তোমরা থিন মনে রাখো, অর্থাৎ অ্যাক্টিন এই ফিলামেন্টটা হচ্ছে থিন, এটা আমাদের কাজে লাগবে। তাহলে অ্যাক্টিনের অপোজিট অর্থাৎ যেটা মায়োসিন, সেটা হচ্ছে কি বলতো, ঠিক। ওকে, আপাতত তোমরা এই দুইটা পার্থক্য মনে রাখো। তাহলে মায়ো দিয়ে আমরা যে চারটা শব্দ বলেছিলাম, এর মধ্যে মায়োফিব্রিল, এটা দুই ধরনের প্রোটিন ফিলামেন্ট দ্বারা গঠিত। পরবর্তীতে আমরা এই দুইটার স্ট্রাকচার যখন শিখবো তখন আরো একটু ক্লিয়ার হবে। তো এখন আসি, তাহলে মায়ো এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন আসি সার্কো দিয়ে কি কি শব্দ তোমাদের আজকে লাগবে বা কি কি টার্মিনোলজি সার্কো দিয়ে আছে। তো প্রথম আমি যে শব্দটার কথা বলি সেটা হচ্ছে সার্কোলেমা, সার্কোলেমা। তো তোমরা যেহেতু শিখলাই যে সার্কো মানে পেশি বা মাসেল, আর লেমা কথাটা অনেক জায়গায় শিখেছো, হ্যাঁ। প্লাজমা লেমা মানে কি, প্লাজমা পর্দা, এক্সোলেমা, নিউরোলেমা, তার মানে লেমা কথাটার অর্থ হচ্ছে আবরণ বা পর্দা। তো সার্কো মানে যদি পেশি হয়, লেমা মানে যদি পর্দা হয়, তাহলে একটা পেশি তন্তু বা একটা মাসেল ফাইবারের যে আবরণ, তাকেই কিন্তু আমরা বলবো সার্কোলেমা, ঠিক আছে। এখন এই মাসেল ফাইবার, এটা তো একটা পেশি কোষ বা মাসেল সেল বা মায়োসাইট। তাহলে এই কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে। তো প্লাজম মানে তরল বোঝায়, কিন্তু যেহেতু এই সাইটোপ্লাজমটা সার্কো অর্থাৎ পেশির সাইটোপ্লাজম, তাই আর একটা টার্ম সেটা হচ্ছে সার্কোপ্লাজম। তাহলে সার্কোপ্লাজম মানে কি, পেশির সাইটোপ্লাজম, বিকজ সার্কো মানে পেশি আর প্লাজম আসছে ওখান থেকে। এখন যদি আমি তোমাদেরকে বলি যে বলো তো ভাই সার্কোপ্লাজমিক রেটিকুলাম মানে কি, তাহলে এই নামটা শুনেই কিন্তু তোমাদের মনে হচ্ছে যে না, এরকম তো একটা শব্দ আমরা শিখেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি সার্কোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হতো, এন্ডো মানে ভেতরে, প্লাজম সাইটোপ্লাজমের ভেতরে থাকে, এবং এই রেটি শব্দটার অর্থ হচ্ছে জাল। তো জালের মতো ছড়িয়ে থাকা, ওর নাম ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে বুঝতেই পারছো, যেহেতু সার্কো মানে হচ্ছে পেশি, তাহলে পেশির যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাকে আমরা কি বলবো, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে ক্যালসিয়াম স্টোর থাকে। এর মধ্যে ক্যালসিয়াম কি থাকে, জমা থাকে, যেটা মাসেল কন্ট্রাকশনের জন্য খুব জরুরি। কিভাবে কাজ করবে সেটা আমরা একটু পরেই শিখবো, আপাতত এই টার্মটা আশা করি পারবে। ওকে, এছাড়াও আমরা সবাই জানি যে পেশির কাজে শক্তি লাগে, আর শক্তিটা হচ্ছে এটিপি, এবং এটিপি আসে কোত্থেকে, মাইটোকন্ড্রিয়াম থেকে। তো এই যেহেতু এটা একটা কোষ, তাহলে এই কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে তাকে আমরা বলতো কি নামে ডাকবো। যেহেতু পেশির মাইটোকন্ড্রিয়া, আমি একটু উপরে লিখি, এটা মুছে দেই, যেহেতু পেশির মাইটোকন্ড্রিয়া, তাহলে সার্কো মানে পেশি। তাহলে বল, একটু কমেন্ট করো তো দেখি, পেশির মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলে ডাকবো, সার্কোকন্ড্রিয়া না সার্কো মাইটোকন্ড্রিয়া? কেউ কমেন্ট করো দেখি। আচ্ছা আমি বলে দেই, টাইম ওয়েস্ট হবে না বলে, পেশির যে মাইটোকন্ড্রিয়া সেটাকে আমরা বলি সার্কোজোম। ওকে, তাহলে এই জায়গায় একটু কনফিউশন হতে পারে যে সার্কোজোম কি, এটা কি পেশির লাইসোজোম, না পেশির কোষের ক্রোমোজোম, না পেশি কোষের রাইবোজোম? তাই একটু মাথায় রাখো যে সার্কোজোম হচ্ছে পেশির মাইটোকন্ড্রিয়া। ওকে, এছাড়া আমরা এবার একটা ইম্পর্টেন্ট টার্ম শিখবো, সেটা হচ্ছে সার্কো দিয়ে। আমি এগুলো মুছে ফেলি। সেটা হচ্ছে খুব মনোযোগ, এটাতে খুব মনোযোগ, এবং আমি প্রশ্ন করব এই টপিক, এই টার্মটা পড়ানোর পর।
সার্কোমিয়ার। ওকে, প্রশ্ন হচ্ছে সার্কোমিয়ার কি, কারণ আমাদের এই সার্কোমিয়ার নিয়েই কিন্তু আমরা ডিটেইলস আজকে আলোচনা করব। তো বলে রাখি, সার্কো মানে পেশি জানা আছে, মিয়ার, এই মিয়ার এটা একটা সাফিক্স, এটা তোমরা এটা সাফিক্স এবং প্রিফিক্স উভয় হিসেবেই কিন্তু ইউজ হয়। অনেক জায়গায় পড়েছো, ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার পড়েছো না? তো আসলে মিয়ার কথাটার যদি বাংলা বলি, মিয়ার কথাটার বাংলা হচ্ছে অংশ। ওকে, মিয়ার কথাটার বাংলা কি? অংশ। যেমন টেলোমিয়ার, অর্থাৎ ক্রোমোজোমের টেলো মানে প্রান্ত, প্রান্তের অংশকে বলা হয় টেলোমিয়ার। তাহলে এখন যদি আমি বলি সার্কোমিয়ার কি, তাহলে আনসার হবে সার্কোমিয়ার হচ্ছে পেশির অংশ। অ্যাকচুয়ালি এই সার্কোমিয়ারটাই হচ্ছে পেশির একক। বুঝতে পেরেছো? তবে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই মিয়ারটা যদি কোনো কারণে শব্দের শুরুতে বসে, অর্থাৎ এটা আমি বললাম সাফিক্স হিসেবেও বসতে পারে, কিন্তু এটা আবার প্রিফিক্স হিসেবেও বসতে পারে। এখন যদি প্রিফিক্স হিসেবে বসে, তাহলে এরপরে যে শব্দটা বসবে তারই তো অংশ এটা। তাহলে তখন এই দুইটা শব্দকে যুক্ত করার জন্য মাঝখানে একটা ও বসবে। যেমন তোমরা ম্যালেরিয়ার প্যারাসাইট, ম্যালেরিয়া পরজীবীতে পড়েছো মেরোজয়েট, পড়েছো না? আবার ব্যাকটেরিয়ার যে জাইগোট, সেটার নাম কিন্তু আমরা বলি মেরোজাইগোট। আবার যখন আমরা ক্লিভেজ করব, ক্লিভেজটা যখন আংশিক হয় তখন আমরা বলি মেরোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে মিয়ার যখন সামনে থাকে তখন মাঝখানে ও আসার কারণে মেরো টার্মটা হয়। তাহলে এবার আমি একটা প্রশ্ন করব, এটার আনসার দাও। এই যে একটু আগে আমরা মায়োসিন বলে একটা প্রোটিন পড়লাম না? তো আমার প্রশ্ন হচ্ছে, এই মায়োসিন কিন্তু একটা ফিলামেন্ট। মায়োসিন একটা প্রোটিন ফিলামেন্ট। তাহলে অনেকগুলো স্মল প্রোটিন মিলে মিলেই কিন্তু মায়োসিন হয়েছে। তাহলে সেই স্মল প্রোটিনটা কিন্তু মায়োসিনের একক, রাইট? তাহলে এখন আমাকে বলো যে মায়োসিনের একক কি, এটা কমেন্ট করে জানিয়ে দাও। এটা আমি দেখবো, এখন বলবো না যে মায়োসিনের এককটা কি। তাহলে আমাদের মোটামুটি সার্কো দিয়েও অনেকগুলো টার্মিনোলজি আমরা শিখে ফেললাম। তো এখন আরো একটা আছে, সেটা হচ্ছে সার্কো টিউবুলার সিস্টেম, সেটা নিয়ে আমি একটু পরে আসবো। আচ্ছা, মাইস দিয়ে তিনটা শব্দ আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম আর এন্ডোমাইসিয়াম। সো এটা নিয়ে আমি একটু কথা বলি, কারণ অনেক স্টুডেন্টের এই এন্ডোমাইসিয়াম আর সার্কোলেমা এই দুইটার মধ্যে একটু কনফিউশন হয়। সো একটু খেয়াল করো আর কমেন্টে জানাও যে মায়োসিনের একককে কি বলে, ঠিক আছে? এবং হিন্টস নিবা মিয়ার থেকে, ওকে? আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে দেই। তো মনে করি এটা হচ্ছে একটা মায়োফাইব্রিল, এটা হচ্ছে একটা মায়োফাইব্রিল, ঠিক আছে? মনে করি এটা একটা মায়োফাইব্রিল। তো এরকম কয়েকটা মায়োফাইব্রিল মিলে তৈরি হয় একটা মাসল ফাইবার, এবং এই মাসল ফাইবারের চারদিকে এই যে আবরণটা দেখছো, এটাকে আমরা বলি এন্ডোমাইসিয়াম। এটাকে আমরা বলি এন্ডোমাইসিয়াম। তো প্রথম কথা, মাইস যেহেতু মাসলের কাভারিং, এখন বলতে পারো যে ভাই আবরণ তো সবসময় বাইরে থাকে, তাহলে একে এন্ডো কেন বলা হলো? কারণ কাভারিং আরো দুইটা আছে, সবচেয়ে ভেতরের কাভারিংটা কিন্তু এটা, তাই এটার নাম হয়েছে এন্ডোমাইসিয়াম। বিকজ এন্ডো কথাটার অর্থ কি? এন্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে। এখন তাহলে এটা হচ্ছে একটা মাসল ফাইবার, এটা হচ্ছে মাসল। অনেকেই আনসার করেছো মায়োমিয়ার। মায়োমিয়ার হয় নাই, আমি বলেছি মায়োসিনের একক। হ্যাঁ, মানে কিছুটা কাছাকাছি গেছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মাসল ফাইবার। তাহলে মাসল ফাইবারের চারদিকে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোমাইসিয়াম। এবার খেয়াল করো, এটা একটা মাসল ফাইবার বা সহজ কথা পেশি তন্তু। তো আমি এই যে একটা পেশি তন্তু আঁকলাম, এই যে আরেকটা পেশি তন্তু আঁকলাম, আর একটা আঁকলাম। তাহলে দেখো তো, তিনটা পেশি তন্তু মিলে একটা বান্ডল তৈরি হলো না? একটা পেশি তন্তু গুচ্ছ তৈরি হলো না? ওকে, তো এই পেশি তন্তু গুচ্ছকে আমরা বলি ফ্যাসিকুলাস। এবং এখানে একটা টার্ম অবশ্যই তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে নামের শেষে যদি আস থাকে, আস মানে হচ্ছে সিঙ্গুলার। এটা কিন্তু বিসিএস এও এসেছিল এবং পোস্ট গ্রাজুয়েশনও আসে। যেমন রেডিয়াস, তাহলে এটা সিঙ্গুলার। আর যদি নামের শেষে ডাবল আই থাকে বা আই থাকে, এটা হচ্ছে প্লুরাল। তাহলে
ফেসিকুলাস মানে হচ্ছে একটা গুচ্ছ, বাট আমি যদি বলি ফেসিকুলাই, ফেসিকুলাই বা ফেসিকুলি, তাহলে অনেকগুলো গুচ্ছ। তাহলে এখানে কিন্তু তিনটা ফাইবার মিলে একটা গুচ্ছ হলো, সো দিস ইজ কল্ড ফ্যাসিকুলাস। এবং এই ফ্যাসিকুলাসের চারদিকে যেটা থাকে, পেরি মানে যেহেতু চারদিকে, এটাকে আমরা বলবো পেরিমাইসিয়াম। ক্লিয়ার? এটাকে আমরা বলবো পেরিমাইসিয়াম। এন্ড ফাইনালি অনেকগুলো ফ্যাসিকুলাস, মনে করো এটা একটা ফ্যাসিকুলাস, এটা একটা ফ্যাসিকুলাস, এটা একটা ফ্যাসিকুলাস। তাহলে তিনটা ফ্যাসিকুলাস মিলে যেটা হলো তাকে কিন্তু আমরা বলবো ফ্যাসিকুলাই। বলো কি বলবো আমরা? ফ্যাসিকুলাই। এবং এই ফ্যাসিকুলাই এর চারদিকে যে আবরণ, সেটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম। তাহলে এই যে দেখো, এপি মানে একদম সবার উপরে, তারপরে পেরিমাইসিয়াম, এবং সবার ভেতরে হচ্ছে এন্ডোমাইসিয়াম, এবং এটাই হচ্ছে একটা মাসল। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভাইয়া সার্কোলেমা কোনটা? আসলে সার্কোলেমার সাথে এন্ডোমাইসিয়ামের পার্থক্যটা কোথায়? অনেক জায়গায় লেখা আছে যে যাহাই সার্কোলেমা তাহাই এন্ডোমাইসিয়াম, বাট সূক্ষ্ম একটা পার্থক্য হচ্ছে, মনে করো আমি একটা মাসল ফাইবার, আমার এই যে স্কিন, আমার যে ত্বক, এইটা হচ্ছে সার্কোলেমা বা বলতে পারো ফাহাদোলেমা, রাইট? আর এই যে আমি একটা কিছু পড়েছি, এটাই হচ্ছে এন্ডোমাইসিয়াম। এবং আমি আমার সাথে যদি আরেকজন যুক্ত হতে চায়, তাহলে আমরা মূলত এন্ডোমাইসিয়াম দিয়েই কিন্তু পরস্পর যুক্ত। এটা একটা কানেকটিভ টিস্যু, রাইট? আর আমাদের নিজস্ব যেটা আবরণ, সেটা হচ্ছে কিন্তু সার্কোলেমা, এবং এন্ডোমাইসিয়াম কিন্তু এই যে দুইটা ফাইবারকে এভাবে কানেক্ট করে বা যুক্ত করে। সো এই হচ্ছে ডিফারেন্স, কিন্তু অনেক জায়গায় দুটোকে একই বলা আছে, যেহেতু দুটাই অ্যাকচুয়ালি মাসল ফাইবারকে ঢেকে রাখছে। তো আশা করি এই টার্মগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু ডিপে চলে যাব, আমরা একটা মাসল ফাইবারের মধ্যে কি কি আছে সেটা দেখব, দেন তাকে আরো তার ছোট পার্ট সার্কোমিয়ার সেটা দেখব, দেন আশা করছি যে আমাদের মাসল কন্ট্রাকশন এমনি হয়ে যাবে যদি আমরা কনসেপ্টটা বুঝি। তো চলো আমরা স্টার্ট করি। কি কি কমেন্ট আসছে ওটার? কমেন্ট অনেক দূর চলে গেছে, দেখতে পাচ্ছি না। দুঃখিত, আমাদের মনে হয় নেট চলে গিয়েছিল, আমরা আবার অ্যাকচুয়ালি জয়েন করেছি। তোমরা যদি এখন শুনতে পাচ্ছ একটু জানাও, আমি সরি ব্যাপারটার জন্য। ওকে, আমরা আবার চলে এসেছি। তো আমরা যেখানে ছিলাম, আমি অ্যাকচুয়ালি জানি না যে কোন জায়গাটাতে আমরা রেখেছিলাম। আমি একটু আবার বলি, যেটা লাইট কালার, ওকে, যেটা লাইট কালার, সো লাইটের সেকেন্ড লেটার আই, সেটা হচ্ছে আই ব্যান্ড। ডার্কের সেকেন্ড লেটার এ, সেটা হচ্ছে এ ব্যান্ড। আই ভাওয়েল, এ ভাওয়েল যদি ভুলে যাও যে আই ব্যান্ড অ্যাক্টিন দ্বারা গঠিত, আর এ ব্যান্ড মেইনলি মায়োসিন, সেখানে অ্যাক্টিন একটু ওভারল্যাপ থাকে, আমরা একটু দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এবার যে বিষয়টা আমি বলি, এইটা হচ্ছে আমরা তাহলে কি বললাম, এটা হচ্ছে আমরা বললাম আই ব্যান্ড, আর এইটা আমরা কি বললাম, এ ব্যান্ড। এবার একটা ইম্পর্টেন্ট কথা, খুব খেয়াল, বলা হয় আই ব্যান্ডটা তো লাইট, বাট এই আই ব্যান্ডকে সেপারেট করার জন্য এর মাঝখান দিয়ে একটা লাইন আছে, এটা একটু তুলনামূলক ঠিক, এবং একে বলা হয়েছে জেড লাইন। তো জেড কথাটা জার্মান শব্দ জুইসেন্স থেকে আসছে, আমি লিখতে চাচ্ছি না নামটা, কিন্তু এখানে একটা কথা আমি বলে দেই, সেটা হলো জুইসেন্স এই শব্দটার অর্থ হচ্ছে বিটুইন, অর্থাৎ দুইটা জিনিসের মাঝে, সেটা হচ্ছে কিন্তু জেড লাইন।
তো আমার প্রশ্ন হচ্ছে জেড লাইন কিন্তু আই ব্যান্ডকে ডিভাইড করলো, সে তো দুইটাকে কানেক্ট করলো না, কিন্তু নাম তো আর এমনি এমনি দেওয়া হয়নি। তাহলে কমেন্ট করে জানাও যে জেড লাইন যেটা সেটা মূলত কাকে কাকে কানেক্ট করছে। আমি আবারও বলি, জেড লাইন, জেড কথাটার অর্থই হচ্ছে জুইসেন্স বিটুইন, অর্থাৎ দুইটা জিনিসকে কানেক্ট করে। সো জেড লাইন কোন দুইটা জিনিসকে কানেক্ট করে কমেন্টে জানিয়ে দাও, একটু পর তোমরা এটা জানতে পারবে। এবার খেয়াল করো, এই যে যেটা এ ব্যান্ডের এই মাঝখানটা আমি একটু হোয়াইট করে দিয়েছি, অর্থাৎ এ ব্যান্ডের এই মাঝখানের এই অংশটাও কিন্তু একটু লাইট, এবং এই জায়গাটাকে বলা হয়, এই জায়গাটুকু, যে জায়গাটুকু লাইট সেটাকে বলা হয় এইস জোন। তো অনেকেই বলে এইস কথাটা আসছে হেনসন থেকে, কিন্তু এইস এর অর্থ হচ্ছে হেলার, জার্মান শব্দ, হেলার অর্থ ব্রাইট, অর্থাৎ ডার্ক ব্যান্ডের মাঝে যে ব্রাইট এরিয়া সেটাকে কিন্তু বলা হয় হেলার, অর্থাৎ ব্রাইট জোন। এবং এই এইচ জোনের ঠিক মিডল বরাবর একটা লাইন আছে, যেহেতু লাইনটা একদম মিডলে, তাই এটাকে বলা হয় মিডল থেকে এম লাইন। বলে এটাকে কি বলা হয়? মিডল থেকে এম লাইন। তাহলে এবার আসি, জেড লাইন কার মধ্যে থাকে, এম লাইন কার মধ্যে থাকে? একটা আই ব্যান্ডে, একটা এ ব্যান্ডে। তো ভাই দেখো, এ ব্যান্ডে কিন্তু মেইনলি মায়োসিন ফিলামেন্ট থাকে, এ ব্যান্ড জুড়ে মেইনলি কি থাকে? মায়োসিন ফিলামেন্ট থাকে। সো মায়োসিনে এম আছে, এবং মনে রাখো এই মায়োসিন ফিলামেন্টের মাঝ দিয়ে যেটা যায় সেটাও এম, মনে থাকবে, এম ফর মায়োসিন, এম ফর এম লাইন, এম ফর মায়োসিন, এম ফর এম লাইন। অ্যান্ড আই ব্যান্ডে কিন্তু থাকছে কি মাঝখানে জেড লাইন। এবার আমরা তাহলে দেখো, এটা যদি জেড লাইন হয়, এটা হচ্ছে জেড লাইন, এটা হচ্ছে জেড লাইন। তাহলে এবার আমরা দেখবো যে আসলে সার্কোমিয়ার কোনটা। এই যে একটু আগে আমরা শিখলাম যে সার্কোমিয়ার হচ্ছে পেশির একটা ইউনিট, তাহলে সার্কোমিয়ার কোনটা আমরা এখন এবার সেটা জানবো। তো বলা হয় সার্কোমিয়ার হচ্ছে এই যে একটা জেড লাইন থেকে এই যে আর একটা জেড লাইন, এই দূরত্বটা হচ্ছে সার্কোমিয়ার। তাহলে আমরা যদি সার্কোমিয়ারের ডেফিনেশন দিতে চাই, যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে দেখো তো এইটার এই পাশের এইটুকুটা পুরোটা যদি আই ব্যান্ড হয়, তাহলে এইটুকুটা আই বাই টু, রাইট? তাহলে সার্কোমিয়ার ইকুয়াল টু আই বাই টু প্লাস এই অংশটুকুটার নাম হচ্ছে এ ব্যান্ড, তাহলে প্লাস এ ব্যান্ড, দেন এইটুকু অংশ, এই পুরোটা আবার আই, তাহলে এইটুকু অংশ হচ্ছে আই বাই টু। তাহলে দেখো একটা সার্কোমিয়ার মানে হচ্ছে আই বাই টু প্লাস এ প্লাস আই বাই টু। তো যেহেতু আই বাই টু মানে আই, তার মানে একটা এ ব্যান্ড আর একটা আই ব্যান্ডের লেন্থ মানেই কিন্তু একটা সার্কোমিয়ার। কিন্তু সার্কোমিয়ার মানে বলা যাবে না আই প্লাস এ, বিকজ এখানে কিন্তু দুইটা আই ব্যান্ডের অর্ধেক অর্ধেক ইউজ হচ্ছে, তাই এভাবেই তোমরা লিখবে। বুঝতে পারলাম? তাহলে এবার আমি বলে দেই জেড লাইনকে কেন জুইসেন্স বলা হয়েছে, আমি এটা একটু বলে দিই। তো আসলে জেড লাইন, দেখো তো ভাই, এই জেড লাইন থেকে এই জেড লাইন, এটা একটা সার্কোমিয়ার, তাহলে এই জেড লাইন পর্যন্ত আরেকটা সার্কোমিয়ার। তাহলে দেখো এই জেড লাইনটা মূলত কি করছে, এরা দুই সার্কোমিয়ারের মাঝখানের লাইন। তাহলে এরা অ্যাকচুয়ালি সার্কোমিয়ারকে কানেক্ট করছে। কাকে কানেক্ট করছে? সার্কোমিয়ারকে। এই কারণেই কিন্তু নাম হয়েছে জেড, অর্থাৎ যেটা ইন বিটুইন টু সার্কোমিয়ার, সার্কোমিয়ারের মাঝে থাকে, তাই এর নাম হচ্ছে জেড। তাহলে জেড মানে বিটুইন কার মাঝে? সার্কোমিয়ারের মাঝে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সার্কোমিয়ার অংশটুকু কোন জায়গা। এবার আমরা এটাকে আরেকটু জুম করে শিখবো, আরেকটু জুম করে এবার আমরা দেখব একটা সার্কোমিয়ারের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কি। তো আমার মনে হয় এতটুকু ক্লিয়ার। তাহলে এখানে এইচ কোনটা, এম লাইন কার মাঝে, জেড লাইন কার মাঝে পারা যাবে। এবার আসি, একটা সার্কোমিয়ার যদি আমি আঁকি, তো মনে করো এটা হচ্ছে একটা সার্কোমিয়ার, এটা একটা সার্কোমিয়ার, অর্থাৎ এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন, বিকজ দুটো জেড লাইনের মাঝখানের অংশটাই কি সার্কোমিয়ার। এখন এই সার্কোমিয়ারের মধ্যে অ্যাক্টিন মায়োসিন আছে, একটু আগে শিখেছি অ্যাক্টিন থিন, রাইট? আর মায়োসিন হচ্ছে কি থিক। তো আমি তিনটা মায়োসিন ফিলামেন্ট আঁকি, যেহেতু মায়োসিন থিক আমি একটু থিক করে দিলাম, যদিও এর বিন্যাসটা এরকম না, এরকম মাথা থাকে, আমি ওটা আরেকটু পরে যখন মায়োসিনের স্ট্রাকচার তখন বোঝাবো। তো আপাতত আমি তিনটা
থিক ফিলামেন্ট আঁকলাম, এই তিনটা হচ্ছে মায়োসিন। ওকে, আর যেহেতু অ্যাক্টিন থিন, আমি একটু থিন করে দেই, এটা হচ্ছে মনে করো অ্যাক্টিন, মনে করো এটা হচ্ছে অ্যাক্টিন, এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে এবার ব্যাপারটা বোঝার ট্রাই করো। জেড লাইনের এ পাশেও কিন্তু আই ব্যান্ডের কিছু অংশ আছে, তাহলে জেড লাইনের ঠিক এই পর্যন্ত, এই যে ভাই এই পর্যন্ত, এটা হচ্ছে কিন্তু I/2। আবার এই যে এইটুকু, এটাও কিন্তু I/2। আর খেয়াল করো, এই যে অ্যাক্টিনের এতটুকু অংশ প্লাস মায়োসিনের এতটুকু, এই যে এতটুকু অংশ, আমি একটু এটা উপরে দেই, এই যে এতটুকু অংশ, এইটুকুটার কারণে এটাই কিন্তু মূলত ডার্ক, বিকজ দুইটার ওভারল্যাপ হয়েছে, অ্যানাইসোট্রপিক, এটাই কিন্তু মূলত ডার্ক। তাহলে এই যে এই অংশটুকুই কিন্তু মূলত ডার্ক। কিন্তু এই জায়গাতে দেখো শুধু মায়োসিন, আইসো মানে একই রকম ফিলামেন্ট নিয়ে গঠিত। যেমন দেখো, তাহলে এটা যে একটু লাইট, তাই এই লাইট ব্যান্ডটাকে কিন্তু বলা হয়, এই যে মাঝখানের, এই দুইটার মাঝখানের এটাকেই কিন্তু বলা হয় এইচ জোন, এবং এর মাঝখানে যেটা থাকে তাকে আমরা বলি এম লাইন। ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, এবার খুব ইম্পর্টেন্ট একটা কথা, তো যখন মাসেল কন্ট্রাকশন হয় তখন কি হয় জানো, এই যে দুইটা জেড লাইন, এরা কন্ট্রাকশন হওয়ার সময় এই জেড লাইন দুইটা এভাবে আসে। আমি আবারও বলছি, মাসেল কন্ট্রাকশনের সময় এই মায়োসিন কিন্তু কনস্ট্যান্ট থাকে, স্টেশনারি থাকে, সে মুভমেন্ট করে না। মুভমেন্ট কে করে? জাস্ট জেড লাইনটা এভাবে কাছে চলে আসে, এটা হচ্ছে কন্ট্রাকশন। তাহলে তোমরা যদি এতটুকু মনে রাখো যে মাসেল কন্ট্রাকশনে জেড লাইন কাছে আসছে, তাহলে মাসেল কন্ট্রাকশনের বেলায় কোনটি সত্য নয় মিথ্যা নয় দেখো তোমরা কিন্তু এমনি পারবে। এবং এই মুভমেন্টটাকে কি বলে, বিজ্ঞানে হাক্সলে একটা নাম দিয়েছে, স্লাইডিং ফিলামেন্ট থিওরি। তো স্লাইডিং ফিলামেন্ট থিওরিটা আমি একটু পরে বলছি, তার আগে প্রশ্ন হয় যে মাসেল কন্ট্রাকশনের সময় কি কি হয়, এবার তোমরা এখন নিজেই পারবে যদি লাইনগুলো বোঝো। প্রথম কথা, মাসেল কন্ট্রাকশনের সময় মায়োসিন স্টেশনারি ফিক্সড থাকে, তাহলে আমি আগে সেটা লিখে ফেলি যে মায়োসিন কনস্ট্যান্ট থাকে, মায়োসিন কনস্ট্যান্ট থাকে, মায়োসিন কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে এবার বলো তো, যেহেতু মাসেল কন্ট্রাকশনের সময় জেড লাইন কাছে আসে, তাহলে সার্কোমিয়ার ছোট হয় না বড় হয়? ডেফিনেটলি জেড এর মধ্যে যেহেতু সার্কোমিয়ার, তারা কাছে আসা মানে সার্কোমিয়ার শর্টেন হয়। সার্কোমিয়ার কি হয় ভাই? শর্টেন। তাহলে এবার বলো তো, এই জেড লাইনটা যদি এখান থেকে ধরো এখানে চলে আসলো, তাহলে এই আই ব্যান্ড যেটা ছিল সেটা কি শর্ট হয়ে যাবে না? এটা তো আই এর অর্ধেক, আই এর অর্ধেক যদি শর্ট হয় তাহলে টোটাল আই ব্যান্ডটা কি শর্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ অবশ্যই, টোটাল আইটা শর্ট হয়ে যাচ্ছে। তাহলে আই ব্যান্ড শর্টেন হয়ে যাবে, আই ব্যান্ড কি হয়ে যাবে? শর্টেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এ ব্যান্ড কি হবে? এই যে দেখো এইখান থেকে একদম অ্যাকচুয়ালি মায়োসিনের যে লেন্থ, এই পুরো মায়োসিনের লেন্থ জুড়েই কিন্তু এ ব্যান্ড। এবং তাহলে আমি কি বলেছি যে মায়োসিন কনস্ট্যান্ট থাকে, তাহলে এ ব্যান্ডও কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে আই ব্যান্ড শর্টেন হচ্ছে কিন্তু এ ব্যান্ড কনস্ট্যান্ট থাকছে, এ ব্যান্ড কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে। এন্ড ফাইনালি তোমরা দেখো তো, যদি এই অ্যাক্টিন ফিলামেন্ট এরকম করে কাছে আসে, তাহলে মাঝখানের যে এইচ জোন সেটাও কি ধীরে ধীরে শর্ট হয়ে যাচ্ছে না? এবং এক সময় যখন এরা দুইটা লেগে যাবে তখন কিন্তু এইচ জোন ডিসঅ্যাপিয়ার করবে। তাহলে এইচ জোনের কি কি চেঞ্জ হবে? এইচ জোনের চেঞ্জ হবে, এটা শর্টেন হতে থাকে, বাট ফাইনালি সেটা কি হয়ে যায়? ফাইনালি সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে এমসিকিউতে যে মাসেল কন্ট্রাকশনের বেলায় কোনটি সত্য নয় বা কোনটি সত্য, কি কি ঘটে, তাহলে মাসেল কন্ট্রাকশনের সময় মায়োসিন থাকে কনস্ট্যান্ট, সার্কোমিয়ার শর্টেন হয়, ফলে আই ব্যান্ডটাও শর্টেন হয়, কিন্তু এ ব্যান্ড যেহেতু মায়োসিনের লেন্থ তার কোনো চেঞ্জ হয় না, বা এইচ জোনটা তোমরা বুঝতেই পারছো শর্টেন হয় এন্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার হয়। তাহলে তুমি যদি জানো যে মাসেল কন্ট্রাকশনে কি কি হয়, তাহলে মাসেল রিল্যাক্সেশনে কি হবে? এর ঠিক উল্টো ঘটনাটা ঘটবে, বাট মায়োসিন কিন্তু কনস্ট্যান্ট, এমন না যেটা কনস্ট্যান্ট ছিল উল্টো মানে এটা মোবাইল হয়ে যাবে। মায়োসিন তো কনস্ট্যান্টই থাকবে, বাট বাকি এই বিষয়গুলো উল্টো হয়ে যাবে। তাহলে মাসেল রিল্যাক্সেশন তোমরা পারবে।
তাই না? ওকে, তাহলে এতটুকু যদি বুঝতে পারো, এবার আমরা অ্যাক্টিন মায়োসিনের বেসিক স্ট্রাকচার অর্থাৎ অ্যাক্টিন কিভাবে ফর্ম, মায়োসিন কিভাবে ফর্ম এটা শিখবো। যদি এটা আমরা পারি, মাসেল কন্ট্রাকশন শেষ। তো চলে আসি আমরা অ্যাক্টিন কিভাবে ফর্মেশন হয়। আমরা আমাদের ক্লাসের শেষের পথে চলে এসেছি। আমরা যদি এই দুইটা গঠন পড়াতে পারি, আরেকটু ধৈর্য ধরে শুনো, তাহলে ইনশাল্লাহ দেখবা সব হয়ে গেছে। তো প্রথমে বলি, অ্যাক্টিন ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যাক্টিন ইজ ইকুয়াল টু 2F অ্যাক্টিন, না বুঝলে সমস্যা নাই, আমি ক্লিয়ার করে দিব, প্লাস 2 ট্রোপোমায়োসিন প্লাস মেনি ট্রোপোনিন। ওকে, খুব খেয়াল, অ্যাক্টিন ইজ ইকুয়াল টু 2F অ্যাক্টিন, 2 ট্রোপোমায়োসিন, ম্যানি ট্রোপোনিন। তো তোমরা যদি এটা না বোঝো, মুখস্থ করলে পরে ভুলে যাবা। আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি। তাহলে এটা মুছে দেই। খেয়াল করো, এটা একটা প্রোটিন। প্রোটিনের মূলত দুই ধরনের স্ট্রাকচার থাকে, একটা ফাইব্রাস আর একটা হচ্ছে গ্লোবিউলার। সো এটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন, এবং এই গ্লোবিউলার প্রোটিনটাই মূলত অ্যাক্টিন ফর্ম করে। তাই এর নাম দেওয়া হয়েছে জি অ্যাক্টিন। বুঝতেই পারছো, জি এসেছে গ্লোবিউলার থেকে। বলো, জি কোথা থেকে এসেছে? গ্লোবিউলার থেকে। তো এই যে জি অ্যাক্টিন, এই জি অ্যাক্টিন একটা আর একটার সাথে মিলে 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 একটা ফিলামেন্ট তৈরি করে বা একটা ফাইবার তৈরি করে। তাই এই ফিলামেন্টটাকে আমরা বলবো ফিলামেন্টাস অ্যাক্টিন। একটু আগে আমি যেটাকে বললাম এফ অ্যাক্টিন। ক্লিয়ার? তাহলে এফ অ্যাক্টিন মানে হচ্ছে ফিলামেন্টাস অ্যাক্টিন। কেউ কেউ আবার বলে ফাইব্রাস অ্যাক্টিন, বিকজ ইট লুকস লাইক ফাইবার। ওকে, তো এটা হচ্ছে একটা এফ অ্যাক্টিন। তাহলে বুঝতে পেরেছো এফ অ্যাক্টিন কিভাবে ফর্মেশন হয়, কতগুলো গ্লোবিউলার অ্যাক্টিন মিলে মিলে। কিন্তু আমরা একটু আগে দেখেছি যে অ্যাক্টিনে দুইটা এফ অ্যাক্টিন থাকে। তাহলে এটা যদি একটা এফ অ্যাক্টিন হয়, তাহলে আমি আর একটা এফ অ্যাক্টিন এঁকে ফেলি। এটা হচ্ছে আর একটা এফ অ্যাক্টিন। তাহলে এই যে দেখো, দুইটা এফ অ্যাক্টিন হলো। সহজ কথা, তসবি আছে না, তসবিটা যদি দুইটা তুমি একসাথে করো এবং সেটাকে যদি একটু পেঁচিয়ে দাও, একটা তসবি থাকলে খুব ভালো হতো, আশেপাশে নাই, এবং এরা কিন্তু একটু পেঁচিয়ে থাকে, তসবিটার কাছাকাছি এনে পেঁচিয়ে দাও। কিন্তু আমি পেঁচিয়ে দিলে আঁকতে পারবো না, কেমন হবে। তো আমি জাস্ট এভাবে ধরো প্যাচটাকে আমি খুলে রাখছি। তো এটাই হচ্ছে দুইটা এফ অ্যাক্টিন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ট্রোপোমায়োসিনও দুইটা, এ আবার কি জিনিস? মনোযোগ। আমরা জানি মাসেল কন্ট্রাকশনে অ্যাক্টিন এবং মায়োসিন বাইন্ড হয়, তাই না? তো আমি যদি অ্যাক্টিন হই, তাহলে আমার সাথে মায়োসিন বাইন্ড হবে, তাহলে আমার মধ্যে মায়োসিন বাইন্ডিং সাইট থাকবে। অনুরূপভাবে মায়োসিনের সাথে আমি অ্যাক্টিন যুক্ত হলে মায়োসিনের মধ্যে অ্যাক্টিন বাইন্ডিং সাইট থাকবে, তাই না? ওকে, তো যেহেতু এটা অ্যাক্টিন, এই অ্যাক্টিনের সারফেসে মায়োসিন বাইন্ডিং সাইট থাকে। তো এই ডটগুলো হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইট। দেখে মনে হচ্ছে ভেতরে আছে, ভেতরে না, অ্যাকচুয়ালি ধরো আমার এটাই গোল হচ্ছে একটা অ্যাক্টিন, এর সারফেস আমি একটু এঁকে দিই, এই যে এইটা হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইট, সারফেসে, ভেতরে না। ওকে, তাহলে এইগুলো হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইট। ক্লিয়ার? তো ঘটনা হচ্ছে, মায়োসিন বাইন্ডিং সাইট যদি ওপেন থাকে, তাহলে তো মায়োসিন সবসময় তার সাথে যুক্ত হবে, সবসময় তো কন্ট্রাকশন হবে। এ কারণে এই মায়োসিন বাইন্ডিং সাইটটাকে ঢেকে রাখতে হয়। তো একটা পর্দা আছে, এই টোটাল যে এফ অ্যাক্টিনে যতগুলো মায়োসিন বাইন্ডিং সাইট আছে সবাইকে ঢেকে রাখে একটা পর্দা। তো যেহেতু এরা টুইস্ট থাকে, তাহলে পর্দাটাও কি এবং টুইস্ট থাকবে। তো এখন যেহেতু সোজা আছে, আমি সোজা আঁকলাম। তাহলে এই ফিলামেন্টাস অ্যাক্টিনের মায়োসিন বাইন্ডিং সাইটগুলো ঢেকে রাখে আর একটা ট্রোপোমায়োসিন। তাহলে বলো তো, একটা অ্যাক্টিনে যদি এফ অ্যাক্টিন দুইটা থাকে, তাহলে ট্রোপোমায়োসিন কয়টা থাকবে? দুইটা থাকবে। বোঝা গেল? তাহলে অ্যাক্টিনের মধ্যে কি আছে? দুইটা এফ অ্যাক্টিন আছে, দুইটা ট্রোপোমায়োসিন আছে। ওকে, অ্যান্ড মেনি ট্রোপোনিন থাকে। মেনি কি থাকে? ট্রোপোনিন। সো ট্রোপোনিনটা কি? এই যে দেখো, দুইটা যে গ্লোবুলার অ্যাক্টিন, এর মাঝখানের যে গ্রুভ, এই গ্রুভে এইটা হচ্ছে একটা ট্রোপোনিন।
এই গ্রুভে এই খাঁজের মধ্যে কিন্তু থাকে ট্রোপোনিন। তো আমি যদি এখানে একটা ট্রোপোনিন আঁকি, এই ট্রোপোনিনের 3টা অংশ থাকে। সো এটা একটা ট্রোপোনিন। এটা কি ভাই বলো? এটা একটা ট্রোপোনিন। এই ট্রোপোনিনের 3টা অংশ থাকে। মনে রাখার জন্য আইসিটি পড়ছো না তোমরা? আইসিটি, তাহলে মনে রাখার জন্য একটা হচ্ছে আই, একটা সি আর একটা টি। তাহলে ট্রোপোনিনের কয়টা পার্ট থাকে? 3টা। আইসিটি ক্লিয়ার? এখন কেন আইসিটি নাম দেওয়া হলো? সি ফর ক্যালসিয়াম, অর্থাৎ ট্রোপোনিনের এই সি এর মধ্যে ক্যালসিয়াম এসে বাইন্ড করবে। ওকে, তো টি ফর কি? টি ফর ট্রোপোমায়োসিন। আমি এখানে যদি একটু দেখাই, ধরো এটা সি, এটা আই, এটা হচ্ছে টি। যখন ক্যালসিয়াম এসে ট্রোপোনিনের সি এর সাথে যুক্ত হবে, তখন এই টি সাইড কি করবে? ট্রোপোমায়োসিনকে, অর্থাৎ সে যে কভার করেছিল সে ট্রোপোমায়োসিনকে এভাবে সরিয়ে দিবে। বুঝতে পেরেছো? এবং সরিয়ে দেওয়ার ফলে সে ব্যাপারটা এরকম, ধরো আমার এইটা হচ্ছে ট্রোপোমায়োসিন আর এটা হচ্ছে সি। তো ক্যালসিয়াম আমার, এটা ক্যালসিয়াম যখন আমার এটার সাথে যুক্ত হলো, আমি কি করলাম? ট্রোপোমায়োসিনকে সরিয়ে দিলাম। অর্থাৎ ট্রোপোমায়োসিন যে মায়োসিন বাইন্ডিং সাইটকে ঢেকে রেখেছিল তাকে সরিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে আই কি করে? এই যে ট্রোপোমায়োসিনের সাথে যে ট্রোপোনিন যুক্ত হলো, তাহলে একটা কমপ্লেক্স তৈরি হলো না? এই কমপ্লেক্সটাকে সাপোর্ট দেয়, ধরে রাখে হচ্ছে আই। তার প্রশ্ন হচ্ছে কেন এর নাম আই? আসলে রিল্যাক্সেশনের সময় তো আর মায়োসিন অ্যাক্টিন যুক্ত হয় না। কেন যুক্ত হয় না জানো? এই আই ইনহিবিট করে যুক্ত হওয়ার জন্য, তাই এর নাম আই। আই ফর ইনহিবিশন। সে বাধা দেয় মায়োসিনকে অ্যাক্টিনের সাথে যুক্ত হতে। কখন? রিল্যাক্সেশনের সময়, অর্থাৎ যখন সে রিল্যাক্স থাকে তখন। বুঝতে পেরেছো? তো আপাতত মনে রাখো, সি এর সাথে ক্যালসিয়াম যখন যুক্ত হয় তখন টিটা ট্রোপোমায়োসিনকে সরিয়ে দেয়, ফলে মায়োসিন বাইন্ডিং সাইট ওপেন হয়, তারপরই মায়োসিন ওর সাথে যুক্ত হয়। তাহলে এবার আমরা চলো মায়োসিন দেখে আসি কেমন। তাহলে বুঝতে পেরেছো যে এই যে এটা একটা ট্রোপোনিন, তাহলে অনেকগুলো ট্রোপোনিন কিন্তু এই অ্যাক্টিনের মধ্যে থাকে। তাহলে অ্যাক্টিনের মধ্যে কি কি থাকে? 2F অ্যাক্টিন, 2 ট্রোপোমায়োসিন অ্যান্ড মেনি ট্রোপোনিন। ক্লিয়ার? চলো আমরা একটু মায়োসিনে যাই। আমি দুঃখিত, আমার ফোন অফ হয়ে গেছে, আই মিন ট্যাব অফ হয়ে গেছে, কারো কমেন্ট আমি মানে দেখতে পাচ্ছি না এবং লক করে রাখছি সব। তো ধরে নিচ্ছি ভালো ভালো কমেন্ট আসছে, বাট কোনো প্রশ্ন থাকলে আমি কিন্তু আর আনসার দিতে পারছি না, এটার জন্য আমি দুঃখিত। তো এখন আসো মায়োসিনের স্ট্রাকচারটা আমরা শিখে আসি। তো আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে মায়োসিনের একক কি? তো তোমরা অনেকেই লিখেছো মায়োমিয়ার, তোমাদের চেষ্টাকে স্বাগত। কেউ কেউ হয়তো বা লিখতে পারো মায়োসিনোমিয়ার, কিন্তু আমি বলেছি মিয়ারটা সামনেও বসে। তাহলে আমি যদি মায়োসিনের সামনে মিয়ার দেই, তাহলে মাঝখানে একটা ও চলে আসবে। সো দিস ইজ কল্ড মেরোমায়োসিন। ক্লিয়ার? তাহলে মায়োসিন যে সাবইউনিট নিয়ে গঠিত তার নাম মেরোমায়োসিন। তাহলে আমাদেরকে প্রথমে মেরোমায়োসিনটা কি সেটা শিখতে হবে, দেন কিভাবে মেরোমায়োসিন মিলে মিলে মায়োসিন হয় সেটা শিখতে হবে। বেশি কঠিন লাগছে? আমি একদম জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, বাকিটা আসলে জানি না তোমরা কতটুকু বুঝছো। তাহলে বলো মায়োসিনের সাবইউনিট কি? মেরোমায়োসিন। তো আমি একটা যদি মেরোমায়োসিন আঁকি, এটা হচ্ছে মেরোমায়োসিনের টেইল পার্ট, এরকম প্যাঁচানো থাকে আর মাথায় এরকম দুইটা হেড। এটা অ্যাকচুয়ালি দুইটা হেড, টোটালটাই একটা হেড, দুইটা সাবইউনিট থাকে, সাবইউনিট 1 এবং সাবইউনিট 2। বাই দ্য ওয়ে এটা একটা মেরোমায়োসিন, এবং এই মেরোমায়োসিন ডেফিনেটলি এটা একটা প্রোটিন, এবং এই প্রোটিনের যে টেইল অংশটা লেজ অংশটা, সেটার আণবিক ওজন মলিকুলার ওয়েট একটু কম। তো কম জিনিসকে আমরা বলি লাইট, ভারী জিনিসকে আমরা বলি হেভি, রাইট? তাহলে যেহেতু এই টেইল পার্টটা লাইট, হালকা, এবং এটা কি মেরোমায়োসিন, তাই এটার অপর নাম LMM, অর্থাৎ লাইট মেরোমায়োসিন। তাহলে বুঝতেই পারছো যেটা হেড অংশ সেটার আণবিক ওয়েট একটু বেশি, মলিকুলার ওয়েট বেশি, তাই তাকে বলা হয় হেভি মেরোমায়োসিন। বোঝা গেছে? মায়োসিনের আবার দুইটা, আমরা একটা হচ্ছে লাইট পার্ট, একটা হচ্ছে হেভি পার্ট। এবং এই যে হেভি পার্ট, এই হেডের মধ্যে
দুইটা বাইন্ডিং সাইট থাকে। কয়টা? দুইটা বাইন্ডিং সাইট থাকে। এর মধ্যে একটা বাইন্ডিং সাইট কি তোমরা সবাই পারবে, বিকজ মায়োসিন কার সাথে বাইন্ড করবে? অ্যাক্টিনের সাথে। তাহলে অ্যাক্টিন যেহেতু এখানে যুক্ত হবে, তাহলে একটার নাম হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। বলতে পারবে আর একটা বাইন্ডিং সাইট কার জন্য? ভাই খেয়াল করো, মায়োসিন অ্যাক্টিনকে কিন্তু স্লাইড করে নিয়ে আসবে, বুঝতে পারছো? এরকম, এটা যদি অ্যাক্টিন হয়, আমার হাতটা মায়োসিন, সে অ্যাক্টিনকে ধরে ধরে এরকম করে নিয়ে আসবে। এটার জন্য কি লাগবে? শক্তি লাগবে। আর শক্তি পাই থেকে? এটিপি থেকে। এটিপি পাই থেকে? সার্কোজোম, পেশির মাইটোকন্ড্রিয়া থেকে। তো যখন এটিপি মাইটোকন্ড্রিয়া থেকে আসবে, সেই এটিপিটা এর সাথে বাইন্ড হবে, তাই এই সাইটের নাম হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট। এবার একটা ইম্পর্টেন্ট কথা, সেই ক্লাস 9-10 থেকে তোমরা পড়েছো যে এটিপি থেকে শক্তি পেতে গেলে এটিপিটাকে ভাঙতে হবে। অর্থাৎ এটিপি যতক্ষণ না হাইড্রোলাইজ হচ্ছে, যতক্ষণ না ভেঙে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এনার্জি পাবো না। তাহলে এটিপি যেহেতু ভেঙে যাবে, এখন এটিপি ভাঙবে কে? ভাঙার জন্য দরকার কি? এনজাইম। এনজাইমের নামের শেষে কি বসে? এজ। এটিপিএজ নামক এনজাইম থাকবে। তাহলে এই ব্যাপারটা কি তোমরা ক্লিয়ার? কোন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিন মায়োসিনের মধ্যে আরেকটা আমরা পার্থক্য লিখতে পারি, যে কি পার্থক্য? যে মায়োসিনের এনজাইমেটিক অ্যাকশন আছে, কিন্তু অ্যাক্টিনের কোনো এনজাইমেটিক অ্যাকশন নাই। আচ্ছা, কেন মায়োসিনের এনজাইমেটিক অ্যাকশন আছে বুঝতেই পারছো। এখন প্রশ্ন হতেই পারে যে ভাইয়া, এই এটিপি বাইন্ডিং সাইট অ্যাক্টিনেরও তো থাকতে পারতো, কেন থাকলো না? প্রশ্নটা তোমাদের জন্য, কিন্তু আমি তো আর তোমাদের উত্তর দেখতে পারবো না, আমি বলে দিচ্ছি। ভাই দেখো, অ্যাক্টিন তো এইটা, আর আমি ধরো মায়োসিন, আমি কিন্তু অ্যাক্টিনটাকে সরাচ্ছি, টেনে টেনে এপাশে নিয়ে আসছি, এই জোনটাকে ছোট করছি। তাহলে কাজ কি অ্যাক্টিন করছে না আমি করছি? তো কাজ যে করবে, শক্তি কার দরকার? তারই দরকার। তো অ্যাকচুয়ালি এটিপি বাইন্ডিং সাইট কার থাকবে? মায়োসিনের। তো এই যে একটা মেরোমায়োসিন তোমরা দেখছো না ভাই, এই মেরোমায়োসিন অনেকগুলো মিলেই তৈরি হয় একটা মায়োসিন। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে। দেখো, এটা একটা মেরোমায়োসিন, এই মনে করো একটা মেরোমায়োসিন, বুঝতে পারছো? এই যে দেখো আর একটা মেরোমায়োসিন, এই যে দেখো আর একটা মেরোমায়োসিন, এই হচ্ছে এম লাইন। মনে করে দেখো এম লাইন কি? এটা হচ্ছে এম লাইন, এটা হচ্ছে এম লাইন। তাহলে এপাশে কিন্তু আবার কি আছে? মেরোমায়োসিন আছে। আবার কি আছে? মেরোমায়োসিন আছে। তাহলে মেরোমায়োসিন গুলো কার সাথে অ্যাটাচ থাকে? এম লাইনের সাথে। কার সাথে অ্যাটাচ থাকে? এম লাইনের সাথে। তো এই হচ্ছে মায়োসিনের স্ট্রাকচার। তাহলে আমরা অ্যাক্টিনের স্ট্রাকচার শিখলাম, মায়োসিনের স্ট্রাকচার শিখলাম, এবং সত্যি কথা বলতে আমাদের মাসেল কন্ট্রাকশনের প্রায় অনেকটাই শেষ। এবং কিভাবে এটা কাজ করে যদি স্লাইডিং যে ফিলামেন্ট থিওরি, এই যে দেখো, এইটা হচ্ছে ভাই অ্যাক্টিন, এই যে অ্যাক্টিন, হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্টিন, এই যে দুইটা এফ অ্যাক্টিন। তো যখন এটিপি এখানে এসে বাইন্ড করে, এটিপিটা যখন হাইড্রোলাইজ হয়, এর হেডটা তো এরকম ছিল, ধরো হেডটা এরকম, দুইটা হেড এরকম ছিল। যখন এটিপি হাইড্রোলাইজ হয়, সে সাথে সাথে তার অ্যাঙ্গেলটা এরকম বাঁকা হয়ে যায়। এবং যখন অ্যাঙ্গেলটা এরকম বাঁকা হয়ে যায়, আগে তো ধরো ট্রোপোমায়োসিন রিলিজ হয়ে গেছে, অর্থাৎ সাইডটা ফাঁকা আছে, তাহলে যখন এরকম বাঁকা হয়ে যায়, তখনই কিন্তু এটা এই যে মায়োসিন বাইন্ডিং এর সাইটের সাথে যুক্ত হয়। এখন যুক্ত হলো, ধরো এটা মায়োসিন বাইন্ডিং সাইট, আর মায়োসিনটা অ্যাক্টিনের সাথে অ্যাঙ্গেল করে যুক্ত হলো। এবার যুক্ত হওয়ার পর কি, একে ঠেলে পেছনে দিতে হবে না? এই ঠেলে পেছনে দেওয়াটাকে বলে পাওয়ার স্ট্রোক। এই ঠেলে পেছনের দিকে যখন দিবে, তখনই কিন্তু অ্যাক্টিনটা একটু স্লাইড করে পাশে চলে আসবে। তারপর আবার নতুন একটা এটিপির সাহায্যে ধরো পাশে অ্যাক্টিন ফিলামেন্টের আরেকটা অংশকে এভাবে স্লাইড করে, এভাবেই কিন্তু অ্যাক্টিন মায়োসিন কি করবে? অ্যাক্টিনকে স্লাইড করে 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 এইদিকে নিয়ে আসবে, এপাশেরটা এই দিকে নিয়ে যাবে, এবং ফাইনালি মাঝখানের যে এইচ জোন, সেটা কিন্তু শর্ট হতে থাকবে। এই হচ্ছে মাসেল কন্ট্রাকশন, এভাবেই হচ্ছে। তাহলে এই মাসেল কন্ট্রাকশনটা যদি আমি একটু ডিটেলস বলি, মানে একটু যদি রিভাইজ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? সাথে আমরা নিউরোমাসকুলার জাংশন নিয়ে দুইটা লাইন বললেই কিন্তু শেষ। খুব খেয়াল, আমরা একটু এখন রিভিশন দিব যে কিভাবে মাসেল কন্ট্রাকশন হয়। মনোযোগ ভাই, এটা হচ্ছে মাসেল ফাইবার। আমি বলেছিলাম এটা হচ্ছে সার্কোলেমা।
তো এই সার্কোলেমার একটা কথা বলি নাই, এই সার্কোলেমাটা না আবার নিচের দিকে ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় এবং এই টিউবিউলটাকে বলা হয় টি টিউবিউল। অনেকেই বলেন যে এটা দেখতে টি এর মতো, কিন্তু আমি বুঝলাম না এটা কেন টি এর মতো। টি টিউবিউল, অনেকেই বলেন এই যে মাথা, এই যে লেজ দেখতে টি, কিন্তু প্রশ্ন হলো এইটা কি টি টিউবিউল? নো, টি টিউবিউল কিন্তু জাস্ট এতটুকু। আসলে মাসেল ফাইবারের লেন্থটা তো এরকম, মাসেল ফাইবারের দৈর্ঘ্যটা এরকম। যেহেতু এই টি টিউবিউলটা এই ফাইবারের ট্রান্সভার্সলি যাচ্ছে, আড়াআড়ি যাচ্ছে, তাই কিন্তু এর নাম টি টিউবিউল, টি ফর ট্রান্সভার্স টিউবিউল। বুঝতে পেরেছো? তাহলে এর নাম টি টিউবিউল। এবং এই টি টিউবিউলটার কারণ হচ্ছে, ধরো এটা একটা নিউরন, এই নিউরনের ধরো এটা হচ্ছে ব্রাঞ্চ। তো যখন নিউরনের মাধ্যমে একটা সিগন্যাল আসবে, এই সিগন্যালটা পুরো মাসেল ফাইবারে ছড়িয়ে পড়লেই কেবল মাসেলটা কন্ট্রাক্ট করবে। তো যাতে খুব দ্রুত এই সিগন্যালটা ছড়িয়ে পড়তে পারে, তাই কিন্তু সার্কোলেমা এরকম ভাঁজ হয়ে টি টিউবিউল তৈরি করেছে। এবং এই টি টিউবিউলের পাশে সার্কোপ্লাজমিক রেটিকুলাম তো জালের মতো আছে, এবং এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের একদম টার্মিনালে, একদম শেষে একটা প্রসারিত সিস্টার্নি থাকে। এটা একটা সিস্টার্নি। আবার এপাশের সার্কোপ্লাজমিক রেটিকুলামের টার্মিনালে একটা প্রসারিত সিস্টার্নি থাকে, এবং এই সিস্টার্নি থেকেই মূলত ক্যালসিয়াম রিলিজ হয়। তাই টি টিউবিউলটা এই সিস্টার্নির মাঝেই থাকে, ফলে যখন সিগন্যালটা আসবে এই সিস্টার্নি থেকে ক্যালসিয়াম। দেখো তো এখানে কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা টি টিউবিউল এবং তার দুই পাশে দুইটা সিস্টার্নি, এই টোটাল তিনটাকে বলা হয় ট্রায়াড। তাহলে পরীক্ষায় যদি কখনো বলে ভাইভাতে যে ট্রায়াড কি, তাহলে ট্রায়াড হচ্ছে একটা টি টিউবিউল প্লাস সিস্টার্নি বানানো মনে হয় সি দিয়ে হবে, যাই হোক সি ওয়াই এস, সিস্টার্নি। এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম এবং টি টিউবিউল, এই দুইটাকে একত্রে বলা হয় সার্কোটিউবুলার সিস্টেম। সার্কো মানে বুঝতেই পারছো, টিউবিউল মানে তো টি টিউবিউল, সার্কো মানে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বোঝাচ্ছে। ওকে, এবার আসুন টোটাল প্রক্রিয়াটা। তো কিভাবে সিগন্যাল আসে এই বিষয়টা, অর্থাৎ নিউরোট্রান্সমিটার কিভাবে রিলিজ হয় একটু হালকা বলি। এখানে তো মোটর ইউনিট বলে একটা প্রশ্ন হয় যে মোটর ইউনিট কি। তো মনে করো এটা একটা মোটর নিউরন। তো এই মোটর নিউরনটার অনেকগুলো ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চ বিভিন্ন মাসেল ফাইবারকে, এখানে একটা মাসেল ফাইবারকে সব ব্রাঞ্চ দিয়েছে, বিভিন্ন মাসেল ফাইবারকে কি দেয়? উদ্দীপনা দেয়। তো একটা মোটর নিউরনের যতগুলো ব্রাঞ্চ আছে তারা যতগুলো ফাইবারকে উদ্দীপনা পাঠায়, এই পুরোটাকেই কিন্তু বলা হয় একটা মোটর ইউনিট। বুঝতে পেরেছো? এবং এই মোটর নিউরনের আমি যদি একটু বড় করে আঁকি, ধরো এর সর্বশেষে এই যে এরকম একটা বোতামের মতো অংশ থাকে, একে বলা হয় সিনাপটিক নব। সিনাপটিক নব বলে এটাকে, সিনাপটিক নব। এবং এটা মনে করো হচ্ছে মাসেল ফাইবার, আমি সার্কোলেমা মনে করো। তো এই সিনাপটিক নবের মধ্যে আমি মনে রাখতাম মামানি থাকে, খুব ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া থাকে, মাইক্রোটিউবিউল থাকে, অ্যান্ড নিউরোট্রান্সমিটার যুক্ত ভেসিকল থাকে। ছোট ছোট থলে যার নাম ভেসিকল, এর মধ্যে থাকে নিউরোট্রান্সমিটার। যখনই স্নায়ু উদ্দীপনা, নার্ভের এই সিগন্যালটা এই সিনাপটিক নবে চলে আসে, তখনই কি হয়? এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা দেখছো, এটাকে বলে সিনাপটিক ক্লেফট। ক্লেফট মানেই হচ্ছে একটা দূরত্ব। যেমন অনেক একটা রোগ আছে যার নাম হচ্ছে ক্লেফট লিপ। দেখবা যে ঠোঁট ফেটে গেছে, তাই না? তো ক্লেফট লিপ, লিপ মানে ঠোঁট, ক্লেফট কেন? ঠোঁটটা ফেটে গেছে, মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এটার নাম হচ্ছে সিনাপটিক ক্লেফট। আর যেহেতু এই জায়গাটা হচ্ছে সিনাপস, তাহলে এই মেমব্রেনটাকে আমরা বলবো প্রি সিনাপটিক মেমব্রেন, প্রি মানে পূর্বে, আর এটাকে আমরা বলবো পোস্ট সিনাপটিক মেমব্রেন। তো যখনই সিগন্যাল আসবে এই সিনাপটিক ক্লেফট থেকে ক্যালসিয়াম ভেতরে যাবে, দেন মাইটোকন্ড্রিয়ার সাহায্যে এই সিনাপটিক ভেসিকলটা মেমব্রেনের সাথে যুক্ত হবে, হয়ে এটা ফেটে যাবে, এবং এখান থেকে নিউরোট্রান্সমিটার ডিফিউজ হয়ে চলে আসবে সিনাপটিক ক্লেফটে, অ্যান্ড ফাইনালি
পোস্ট সিনাপটিক মেমব্রেনে যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরের সাথে নিউরোট্রান্সমিটার যার নাম অ্যাসিটাইলকোলিন সেটা যুক্ত হবে। যখনই অ্যাসিটাইলকোলিনের সাথে যুক্ত হলো তখনই সোডিয়াম আয়ন ভেতরে প্রবেশ করবে, তৈরি হবে ডিপোলারাইজেশন এবং শুরু হবে ডিপোলারাইজেশন এবং তৈরি হয়ে যাবে অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়ালটাই দেন টি টিউবুলের মাধ্যমে ছড়িয়ে পড়বে, আর ছড়িয়ে পড়ার পর ক্যালসিয়াম রিলিজ হবে, ক্যালসিয়াম বাইন্ড করবে ট্রোপোনিন সি এর সাথে, ট্রোপোমায়োসিন দেন কাভারটাকে খুলে ফেলবে। তারপর কি হবে, কাভার খুলে ফেললে ট্রোপোমায়োসিন কাভার খুলে ফেলার পর ওই যে মায়োসিন আছে দেন ওর সাথে যুক্ত হবে, তারপর এটিপির সহায়তায় এটাকে স্লাইড করে নিয়ে আসবে। এই তো হয়ে গেল মাসেল কন্ট্রাকশন। তো একটা প্রশ্ন হয় যে নিউরোমাস্কুলার জাংশন কি? তাহলে এই যে প্রিসিনাপটিক নিউরন দেখছো, মাঝখানে সিনাপটিক ক্লেফট আর পোস্ট সিনাপটিক যে এই মেমব্রেন, এই নিউরন আর মাসেলের মধ্যে এই যে জাংশন, এটাই হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। আর একটা প্রশ্ন ভাইবায় আসতে পারে যে টি টিউবুল স্মুথ মাসেলে কি থাকে? এটা কিন্তু স্কেলেটাল মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেলে থাকে, স্মুথ মাসেলে থাকে না। কেন থাকে না? কারণ দেখো টি টিউবুলের উদ্দেশ্য কি, নার্ভ ইম্পালসটা অ্যাকশন পটেনশিয়ালটা যাতে দ্রুত পরিবাহিত হয়। কিন্তু তোমরা বলো তো, তোমরা জানো যে স্মুথ মাসেলের যে ডায়ামিটারটা কিন্তু ছোট, তো যেহেতু অল্প ডায়ামিটার তাই আলাদা করে কোনো প্যাসেজের দরকার নাই ওর ভেতর পর্যন্ত যাওয়ার। তো যখনই উদ্দীপনা এখানে চলে আসে তখন অটোমেটিক্যালি স্মুথ মাসেল এটা ছড়িয়ে পড়ে, তাই স্মুথ মাসেলের টি টিউবুলের কিন্তু দরকার পড়ে না। তাহলে এই হচ্ছে ব্যাপার। আমি যদি একটু সামারি করি, যে নার্ভ ইম্পালস আসলো সিনাপটিক নবে, ক্যালসিয়াম এন্ট্রি করলো প্রিসিনাপটিক মেমব্রেন দিয়ে, সিনাপটিক ভেসিকল প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ফিউজ হলো, অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, সেটা পোস্ট সিনাপটিক মেমব্রেনের রিসেপ্টরের সাথে যুক্ত হলো, আয়ন চ্যানেল খুলে গেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, দেন সোডিয়াম ভেতরে ঢোকার কারণে ডিপোলারাইজেশন হলো, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হলো, এই পটেনশিয়াল টি টিউবুল দিয়ে ছড়িয়ে পড়লো, দেন সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম রিলিজ করলো, ক্যালসিয়ামটা তখন ওই ট্রোপোনিনের সি এর সাথে যুক্ত হলো, তারপর কি হলো, মায়োসিন বাইন্ডিং সাইট থেকে সরে গেল, দেন মায়োসিন ওর সাথে যুক্ত হলো, এটিপির সাহায্যে সে স্লাইড করতে লাগলো। এভাবে মাসেল কন্ট্রাকশন হয়। আর রিল্যাক্সেশনটা হতে গেলে তাহলে কি হতে হবে বলতো, ক্যালসিয়াম যখন ট্রোপোনিন সি থেকে সরে যাবে তখন এই কভারটা আবার অর্থাৎ ট্রোপোমায়োসিন আবার ওকে ঢেকে রাখবে। তো অনেকক্ষণ পড়া হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সুযোগ হয় দেখা হবে। কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আর সবাই ভালো থাকো। কারো কমেন্টের রেসপন্স করতে পারি নাই, হয়তোবা পরবর্তীতে কোনো কমেন্ট থাকলে সেগুলোর আমি রেসপন্স করবো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।